তোমাদের যে মূল বইটা আছে সেই মূল বইয়ের 14.1 কিন্তু অংশ, আর তোমাদের যে সহায়ক বইটা সেখানে অধ্যায় 6 হতে পারে এটা। তো এখান থেকে তোমরা যদি দেখো যে প্রথম যে প্রশ্নটা উপপাদ্যটা সেটা হচ্ছে প্রমাণ করো যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অর্থাৎ দুইটা ত্রিভুজের কথা বলছে, যে দুইটা ত্রিভুজকে বলা হয়েছে এরকম যে সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজ বলতে কি আমরা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আশা করি জানি, তারপর যদি না জানি আমি একটু বলে দিই যে দুইটা এমন ত্রিভুজের কথা বলা হয়েছে প্রশ্নে বা উপপাদ্যে, হ্যাঁ ডাকে দুইটা এমন ত্রিভুজের কথা বলা হয়েছে যে দুইটা ত্রিভুজের যে কোণগুলো আছে, ঠিক আছে, যে কোণগুলো আছে এগুলা একে অপরের সমান, অর্থাৎ তিনটা কোণ। আমাদের একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে? তিনটা কোণ থাকে না? এই তিনটা কোণ, এই যে তিনটা ছয়টা কোণ, এরা একে অপরের কি সমান, অনুরূপ, এই কথাটাই বলছে। তো এরকম যদি হয় যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের যে অনুরূপ বাহুগুলো থাকবে, অর্থাৎ এর যে অনুরূপ বাহুগুলা, হ্যাঁ দুটা ত্রিভুজের তিনটা কোণের যদি কি হয় সমান হয় সেটা হচ্ছে সদৃশকোণী। তো সদৃশকোণী হলে কি হয়, এদের যে অনুরূপ বাহুগুলা থাকবে সেই বাহুগুলা সমান হবে। এটা একটা কথা, এটা হচ্ছে একটা কি প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাটা যে আমাদের সত্য, এই প্রতিজ্ঞাটাই মূলত কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আমাদের চিত্র অঙ্কন করার মাধ্যমে, গাণিতিক সমাধানের মাধ্যমে এটা প্রমাণ দেখাইতে হবে। আর দ্বিতীয় যে আমাদের সমাধানটা, সেটা যদি আমরা এখান থেকে একটু লক্ষ্য করি, এই যে দ্বিতীয় নাম্বার যে উপপাদ্যটা এই অধ্যায় থেকে আমরা দেখব, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমা, হ্যাঁ, এবং পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখাদণ্ড বা রেখাখণ্ড এসি কে এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা প্রতিজ্ঞা বা একটা ডাক দেওয়া আছে। এইখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের প্রমাণটা ডাকের মধ্যে লেখা নাই, আমাদের পরীক্ষায় সেটা কিন্তু লেখা থাকবে। তো আমাদের এখান থেকে করতে হবে কি, এই যে প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু 6EF। অর্থাৎ আমরা এই যে প্রতিজ্ঞাটা দেওয়া আছে এই প্রতিজ্ঞার উপর ভিত্তি করে একটা চিত্র অঙ্কন করব। চিত্র থেকে আমরা এই যে জিনিসটা আছে এসি ইকুয়াল টু 6EF, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা ডাক দুইটা দেখে ফেলছি, এখন আমরা সমাধানে চলে আসি। কেমন? তাহলে আমরা প্রথম যে আমাদের ইয়েটা ছিল, উপপাদ্যটা ছিল, সেটাতে চলে যাব। তো এই প্রথম উপপাদ্য থেকে যে সমাধানটা আছে সেখান থেকে আমরা শুরু করব। ওকে, তাহলে দেখো এই যে এখানে আমাদের সমাধানগুলো করে দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে কিন্তু এগুলা বুঝাইও দিব যে কোথায় থেকে কোন লাইনটা কিভাবে আসলো, কেমন, আর চিত্রটা কিভাবে অঙ্কন করতে হবে সেটাও বলে দিব। তো এখানে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমত এখানে হচ্ছে আমাদের যে ডাকটা দেওয়া আছে, মূলত একটা উপপাদ্য বিষয় সম্পর্কে তোমাদের একটা সহজ একটা ট্রিক্স আমি বলে দিই। তুমি খেয়াল করবা এখানে হচ্ছে কি উপপাদ্যটা তুমি কিভাবে সমাধান করবা, কেমন। তো উপপাদ্য সমাধান, উপপাদ্যের যে সমাধানটা সেটা কিন্তু মূলত আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে এই প্রশ্নের মধ্যে অর্ধেক সমাধান, অর্ধেকের বেশি সমাধান কিন্তু এই প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে। তুমি জাস্ট এটাকে একটু কি করবা, ব্যবহারের উপযোগী করবা, যে প্রশ্নটাকে তুমি কিভাবে সমাধানে রূপান্তর করবা। দেখো খেয়াল করো, আমাদের প্রশ্নটা কি বলছে? দুইটা ত্রিভুজের কথা বলছে, কেমন, দুইটা ত্রিভুজ কি বলছে? সদৃশকোণী। তাহলে আমরা এখানে কিন্তু একটা মেইন শর্ত পেয়ে গেছি, যেখানে দুইটা ত্রিভুজের কথা বলছে এবং ত্রিভুজ দুইটা অবশ্যই সদৃশকোণী। কি কোণে? সদৃশকোণী। তো এখানে কোণগুলা সমান হবে, বাহুগুলা কিন্তু সমান, এরকম কোনো কথা কিন্তু বলে নাই। তাহলে এখানে আমরা যে দুইটা ত্রিভুজের কথা বলতেছি বা যে দুইটা ত্রিভুজের কথা আমাদের বলছে, সেই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সদৃশকোণী ত্রিভুজ। আমি কিন্তু প্রথমে বলে দিছি যে সদৃশকোণীটা আসলে কি। ওকে, তাহলে এদের যে অনুরূপ বাহুগুলা হবে এইগুলা সমানুপাতিক হবে। তাহলে আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেই বিষয়টা দিয়ে আমরা আগে আগাই, অর্থাৎ যে বিষয়টা আমাদের বলে দিছে সেটা দিয়ে আমরা আগে আগাবো। তার আগে আমাদের এই যে সমাধানটা, উপপাদ্য সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় আছে, কি এক ধাপ আছে। কি ধাপ? প্রথম ধাপ হচ্ছে বিশেষ নির্বাচন লিখতে হবে আমাদের। কি বিশেষ নির্বাচন? নির্বাচন না, কিন্তু নির্বাচন। নির্বাচন চলতেছে ইদানিং, তো বিষয়টা কিন্তু নির্বাচন না, এটা হচ্ছে কি আমাদের নির্বাচন। তারপর প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের নির্বাচন। ওকে, বিশেষ নির্বাচনের পরে যে ধাপটা আসে সেটা হচ্ছে অঙ্কন। অঙ্কনের পরের ধাপটা হচ্ছে আমাদের প্রমাণ। এই তিনটা ধাপ অনুসরণ করে আমাদের মূলত কি করতে হয়? একটা উপপাদ্যের প্রমাণ সম্পন্ন করতে হয়। তো এই তিনটা ধাপে আমাদেরকে কি করতে হবে? এই তিনটা ধাপে কিন্তু আমরা প্রশ্ন দেখেই রিভাইজ করব। তো এখানে খেয়াল করো আমাদের প্রশ্নটা কি ছিল, যে সদৃশকোণী। তাহলে এই প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এখানে একটা
বিশেষ নির্বাচন লিখব প্রশ্নের উপর ভিত্তি করে কিভাবে খেয়াল করো। মনে করি বিএসি, ঠিক আছে, বিএসি বা এবিসি, তুমি একটু সাজিয়ে লিখো এবিসি, ঠিক আছে। তো বিএসি এবং ডিইএফ ত্রিভুজদ্বয়, মানে আমাদের প্রশ্নে বলছে যে দুইটা ত্রিভুজ, আমরা এখানে বিশেষ নির্বাচনের মধ্যে দুইটা ত্রিভুজের নাম দিয়ে দিছি, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে ডিইএফ ত্রিভুজ। এটা আমরা মনে মনে চিত্র কি করে নিচ্ছি, কল্পনা করে নিচ্ছি যে এ বি সি এখানে একটা ত্রিভুজ, এখানে ডিইএফ আর একটা ত্রিভুজ। তাহলে দুইটা ত্রিভুজ চলে আসছে প্রশ্ন অনুযায়ী। তারপর কি বলছে সদৃশ্যগুণী। সদৃশ্যগুণী বলতে দেখো এই যে এবিসি ত্রিভুজটা, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের কি ডিইএফ ত্রিভুজ। তো এটার শীর্ষবিন্দু কি, এটা হচ্ছে এ, ওকে, এটার হচ্ছে ডি, তারপর এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে আমাদের এফ, এখানে হচ্ছে সি। তার মানে সদৃশ্যকোণী বলতে এই যে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ। সদৃশ্যকোণী বলতে যেহেতু আমাদের বলছে সদৃশ্যকোণী, তার মানে আমরা এখন কি লিখবো যে এবিসি ও ডিইএফ ত্রিভুজদ্বয়ের এ কোণ সমান এই যে এ কোণ সমান ডি কোণ, কেমন? তারপর বি কোণ সমান ই কোণ, ওকে, তারপর হচ্ছে ই কোণ সমান হচ্ছে কি, সরি, সি কোণ সমান হচ্ছে কি এফ কোণ, সি কোণ সমান এফ কোণ। তাহলে তিনটা কোণ পরস্পরের সমান, এই কথাটাই তো বলছে। এই কথাটাই আমরা কি লিখলাম সাংকেতিক চিহ্ন দিয়ে, অর্থাৎ গাণিতিক ভাবে ইকুয়েশন দিয়ে আমরা জিনিসটা কিন্তু লিখছি। এটা হচ্ছে বিশেষ নির্বাচনে আমাদের এই জিনিসটা লিখতে হবে। তারপর বিশেষ নির্বাচনে আমাদের যে বিষয়টা প্রমাণ করতে হবে সেটা উল্লেখ করতে হবে। তো কি প্রমাণ করতে বলছে আমাদের, যে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাদের অনুরূপ বাহুগুলো কি, অনুরূপ বাহু বলতে এখানে হচ্ছে এই যে দেখো খেয়াল করো, অনুরূপ বাহু বলতে কি বুঝি, আমরা তো সদৃশ্যকোণটা বুঝে ফেলছি। এখন দেখি এই অনুরূপ বাহু বলতে কাদেরকে নির্দেশ করছে। অনুরূপ বাহু বলতে দেখো আমাদের এখানে হচ্ছে কি, এখানে যে আমাদের কোণগুলা ছিল, এটা হচ্ছে এ কোণের সাথে আমাদের ছিল ডি কোণ, আমাদের বি কোণের সাথে ছিল আমাদের ই কোণ, সি কোণের সাথে ছিল কি এফ কোণ। এখন অনুরূপ বাহু কোনগুলো, কোনটা কার সাথে অনুরূপ, এই যে খেয়াল করো এখানে যে আমাদের এ বি যে বাহুটা, এটা হচ্ছে আমাদের ডিই এর অনুরূপ। এই যে আমাদের এসি বাহুটা, এটা হচ্ছে আমাদের ডিএফ এর অনুরূপ। আর এইখানে দেখো আমাদের এখানে যে বিসি বাহুটা, এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ইএফ এর অনুরূপ, ইএফ এর অনুরূপ। তার মানে কি আমাদের দেখো প্রশ্নটা কেমন, যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সমানুপাতিক বলতে আমাদের একটা এই যে এ বি বাহু, এ বি সমানুপাতিক হচ্ছে ডি, ঠিক আছে, এ বি সমানুপাতিক ডিই, তারপর হচ্ছে আমাদের এই বিসি সমানুপাতিক ইএফ, তারপর হচ্ছে আমাদের এসি সমানুপাতিক ডিএফ। এটা হচ্ছে মূলত আমাদের যে প্রমাণের বিষয়টা সেটা, ওকে। তাহলে এইটা আমাদের কি আসবে, এইটা আমাদের আসবে তখন দেখো, আমরা খেয়াল করো, আমরা ওই সমানুপাতিকটাকে যদি লিখি, অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে স্যার আমাদের বলতে সমানুপাতিক, তাহলে এখানে ভগ্নাংশ কিভাবে আসলো। এইটা কিন্তু আমরা যে আমাদের বীজগণিত ছিল, বীজগণিতের যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেইখানে কিন্তু এইরকম জিনিসগুলো আমি কিন্তু ভাঙানো দেখাইছিলাম, যে সমানুপাতিক থেকে এরকম কিভাবে আসে, তাই না? তো খেয়াল করো এখানে হচ্ছে কি আমাদের এই যে এ বি, এ বি সমানুপাতিক কি, এ বি সমানুপাতিক কে, এ বি সমানুপাতিক ছিল হচ্ছে আমাদের ডিই, ওকে, এ বি সমানুপাতিক কি ডিই। তারপর আমাদের ছিল এখান থেকে কি, এখান থেকে আমাদের ছিল হচ্ছে এই যে ইএফ সমানুপাতিক, ইএফ সমানুপাতিক কি ছিল, সরি সমানুপাতিক যে চিহ্নটা ইএফ, এখান থেকে আমরা ইএফ সমানুপাতিক কি লিখতে পারি, এখান থেকে বিসি কিংবা বিসি সমানুপাতিক ইএফ, যেটা ইচ্ছা আমরা সেটা লিখতে পারি, সমস্যা নাই। বা এসি সমানুপাতিক হচ্ছে ডিএফ। মূলত হচ্ছে আমাদের এই বিষয়টা, এই বিষয়টাকে মূলত আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এটাকে একটা লাইন ভাঙালে আমরা এই জিনিসটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো আমাদের যে প্রমাণের বিষয়টা,
ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম তো এখান থেকে আমাদের যে প্রমাণের বিষয়টা সেটা আমাদের কিভাবে আসছে। এখন আমাদের বিশেষ নির্বাচন হয়ে গেছে। এখন এই যে আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করছি, এটা তো জাস্ট একটা স্বাভাবিক ইয়ার জন্য আমরা চিত্রটা অঙ্কন করছি। তো তোমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে না, আমি নেক্সট স্লাইডে যে চিত্রটা দেখাচ্ছি তোমরা শুধু সেই চিত্রটা অঙ্কন করবা। তো এখানে দেখো, খেয়াল করো, এখানে হচ্ছে আমরা একটা নিয়মের উপর নির্ভর করে, নিয়ম বলতে আমাদের হচ্ছে প্রমাণের সুবিধার জন্য কি করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন কিভাবে করতে হবে, আমাদের তো দুইটা ত্রিভুজ লাগবে। ত্রিভুজ এই দুইটা এবি, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, একটা হচ্ছে ডিইএফ, দুইটা ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে। হ্যাঁ, আমাদের কোণের বিষয়গুলো মাথায় রেখে একটু আমরা ত্রিভুজটা অঙ্কন করে নেব। আমাদের যে পেন্সিল কম্পাস, আমাদের যে চাঁদা থাকবে, এগুলা খেয়াল করে আমাদের যে এই যে খেয়াল করবো এমন ভাবে ত্রিভুজটা অঙ্কন করবো যাতে এই কোণগুলো আমাদের কি হয়, সমান থাকে। অবশ্যই আমাদের পরীক্ষা খাতায় যে চিত্রটা আমরা অঙ্কন করবো সেখানে যাতে আমাদের কি থাকে, কোণগুলো সমান থাকে। আমাদের ত্রিভুজের বাহুগুলো ছোট করে হলে কোনো সমস্যা নেই, তবে আমাদের কি করতে হবে, কোণগুলোকে সমান রেখে আগাইতে হবে, তাই না, যেহেতু আমাদের সদৃশ্যকোণী ত্রিভুজ। এখন খেয়াল করো, এখানে এই যে অঙ্কনটা তোমরা একটু মাথায় রাখবা। আমি তোমাদের বলছিলাম না যে তোমরা শুধুমাত্র ওই যে উপপাদ্যটা থাকবে, প্রশ্নটা, দাগটা দেখে কিন্তু পুরোটা করতে পারবে, তাই না। আমরা বিশেষ নির্বাচনে যে কাজটা করছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ এই দাগের উপরে নির্ভর করে করছিলাম। ওকে, তাহলে এই দাগটাকে খেয়াল রেখে কিন্তু আমরা এটা যেমন করছি সেরকম আমরা এই অঙ্কনের উপর ভিত্তি করে পুরো প্রমাণ করব। সেই জন্য অঙ্কনটা একটু মনে রাখার চেষ্টা করবা যে আমরা আসলে এই প্রমাণের জন্য কি অঙ্কন করেছিলাম। কেমন, খেয়াল করে দেখো, এ বি সি ও ডি এফ ত্রিভুজ দ্বয়ের, অর্থাৎ দুইটা ত্রিভুজের যে অনুরূপ বাহু যুগল আছে। অনুরূপ বাহু যুগল বলতে আমরা কিন্তু একটা স্লাইডে অলরেডি দেখাই দিচ্ছি। এই যে এ বি হচ্ছে ডি, তারপর আমাদের হচ্ছে এ সি হচ্ছে ডিএফ, আমাদের বি সি হচ্ছে কি ইএফ, এগুলো হচ্ছে একে অপরের অনুরূপ। ওকে, আচ্ছা, যে আমাদের দুইটা ত্রিভুজের প্রত্যেক অনুরূপ বাহু যুগল অসমান বিবেচনা করে আমরা চিন্তা করতেছি কি, আমরা চিন্তা করলাম যে এখানে আমাদের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে যে প্রত্যেকটা বাহু আছে, অর্থাৎ এখানে দেখো এ বি বাহু, বি সি বাহু, এ সি বাহু, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ডিই বাহু, ইএফ বাহু, ডিএফ বাহু, এই যে বাহুগুলো এগুলাকে আমরা কি বিবেচনা করতেছি, অসমান। আমরা চিন্তা করি যে এই যে ত্রিভুজটা আছে আমাদের এবিসি ত্রিভুজের যে তিনটা বাহু আছে এগুলা কি, এবং এইখানে যে আমাদের ডিএফ ত্রিভুজের তিনটা বাহু আছে এগুলা কি, যে অনুরূপ, একে অপরের যে অনুরূপ বাহুগুলা এগুলা পরস্পরের অসমান। যেহেতু এটা সদৃশ্যকোণী ত্রিভুজ, এই জন্য আমাদের বাহুগুলো অসমান হতেই পারে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাই চিন্তা করে আগাবো যে বাহুগুলো অসমান, অনুরূপ বাহুগুলো একে অপরের অসমান হচ্ছে। আচ্ছা, এটা হলো প্রথম লাইন লিখতে হবে। তারপর এ বি বাহুতে পি বিন্দু এবং এ সি বাহুতে কিউ বিন্দু নেই এমন ভাবে নিব। আচ্ছা, এখানে এই বিষয়টা একটু খেয়াল করো, এটাই কিন্তু তোমাদের মেইন পয়েন্ট, চিত্র অঙ্কনের মেইন পয়েন্ট হচ্ছে এই লাইনটা। এখানে বলছে যে এ বি বাহুতে বি বিন্দু, এ বি বাহুতে কি, এই যে এ বি বাহুটা, এই এ বি বাহুতে একটা বিন্দু নিতে বলছে, যেটা হচ্ছে আমাদের কি পি বিন্দু নিতে বলছে, পি একটা বিন্দু নিতে বলছে। আবার এই এসি বাহুতে, এই এসি বাহুতে একটা কিউ বিন্দু নিতে বলছে। এখন এই যে বিন্দুটা আমরা আসলে কোথায় নিব, এখানে দেখো মেইন পয়েন্ট হচ্ছে এ বিতে, এ বি যে বাহুটা, এই যে এ বি যে বাহুটা, এ বি যে বাহুটা এখানে আমাদের নিতে বলছে হচ্ছে পি বিন্দু। আবার এই এসি যে বাহুটা, হ্যাঁ, এসি যে বাহুটা এখানে নিতে বলতেছে কিউ বিন্দু। তাহলে এই যে পুরোটাই তো এ বি বাহু, তাই না, এই পুরোটাই তো আমাদের এসি বাহু। তো এখানে আমরা এই যে পি এবং কিউ বিন্দু আমাদের নিতে বলতেছে, এটা আমরা কোথায় নিব, এটা একটা প্রশ্ন না। তো এটার অ্যান্সারও আছে। দেখো, এটা আমরা নিব হচ্ছে এমন ভাবে যাতে করে আমাদের সাপোজ আমরা যখন কি করব, একটা চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এ বি বাহু। এখন এই এ বি বাহুতে যদি আমরা একটা বিন্দু নেই, একটা যদি পি একটা বিন্দু নেই, সাপোজ এখানে আমরা একটা বিন্দু নিছি, ওকে, তাহলে এখানে যে বিন্দুটা নিলাম, তাহলে এখানে আমাদের কি হলো, এই এ পি একটা দূরত্ব সৃষ্টি হয়েছে না, দেখো এই এ থেকে পি বিন্দু পর্যন্ত একটা দূরত্ব হয়েছে না। তো এই পি বিন্দুটা আমরা এমন স্থানে নিব যাতে করে এই এপি এর দূরত্বটা কি হয়, এপি এর দূরত্বটা ডি এর সমান হয়, অর্থাৎ আমাদের এই যে বাহুটা এটার সমান হয়, এই দূরত্বের সমান যাতে হয়। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে আমরা যে এই এসি বাহুটাতে যে আমরা ওই কিউ বিন্দু নিব যাতে করে আমাদের কি হয়, এই এ কিউ, অর্থাৎ আমরা যদি এখানে নেই কিউ বিন্দুটা, তাহলে এখানে যে এ কিউটা সৃষ্টি হচ্ছে, যে দূরত্বটা আমরা পাবো, সেই দূরত্বটা যাতে কি হয়, ডিএফ এর সমান হয়, এই বাহুটার সমান হয়। ক্লিয়ার? এইভাবে আমরা
বিন্দুটা মূলত নিব, তাহলে আমরা কিভাবে কি করব, এই ডিএফ এর সমান করে এখানে নিব। তাহলে খুব সিম্পল, আমাদের যে পেন্সিল কম্পাসটা আছে, পেন্সিল কম্পাসে পেন্সিল লাগাবো, লাগিয়ে আমরা এক সাইডে কি করব, যে কাঁটাটা আছে সেটা নিব, আরেক সাইডে আমরা পেন্সিলটা ধরবো, ধরে এইভাবে আমাদের যে দূরত্বটা আসবে, একটা দূরত্ব আসবে না পেন্সিল কম্পাসের, সেই দূরত্ব অনুযায়ী আমরা একটা ওই যে দূরত্বটা থাকবে সেম দূরত্বটা নিয়ে আমাদের খাতায় যে বড় চিত্রটা থাকবে, বড় ত্রিভুজটা এবিসি এরটা, সেই এ বি এর জায়গায় এনে আমরা এটা এই বাহুটা মেপে এখানে আমরা কি করব, একটা বিন্দু নিয়ে নিব, এখানে একটা বিন্দু নিয়ে নিব। কেমন, দেখো আমি তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে আমি কি করছি, একটা রেখা টানছি আমি। ওকে, তো রেখাটা নিয়ে এই সমান রেখাটাই আমি এইটুক পর্যন্ত টানছি, তখন কি হয়ে গেছে, এই যে এখানে আমাদের এই পর্যন্ত দূরত্ব চলে আসছে, তার মানে এটা আমাদের পি বিন্দু হয়ে গেছে। কেমন, সেম ভাবে আমরা এইটারও একটা রেখা নিব, দূরত্ব নিব, দূরত্বটা মেপে নিলাম আর কি, মেপে নিয়ে তারপর আমরা এই সেম দূরত্বটা এখানে বসাই দিছি, তাহলে এখানে আমরা কি পাইছি, কিউ বিন্দু পাইছি। ওকে, তাহলে এখানে আমরা দুইটা বিন্দু নেওয়া হয়ে গেছে, এখন এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু এই দুইটা যোগ করতে হবে, তাহলে পি ও কিউ যোগ করে অঙ্কন সম্পন্ন করি। তাহলে দেখো এই জিনিসটা আমরা কেন করলাম বলো তো, তোমরা কি ধারণা করতে পারতেছো? এখন যদি চিন্তা করো, আমাদের এই যে এ পি কিউ, আমি একটু বলি তোমরা একটু শোনো, যে এ পি কিউ যে এখানে যে একটা ত্রিভুজ অঙ্কিত হইল, তোমরা কি চিন্তা করতে পারো যে এই ত্রিভুজটা এই ত্রিভুজেরই সমান? সমান না, কিভাবে সমান না বলো? দেখো আমরা কিন্তু একটা শর্ত জানি, শর্তটা কি, আমাদের যদি ত্রিভুজের আমাদের যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এই যে এখানে দেখো আমাদের এই যে ত্রিভুজটা এখন এখানে গঠিত হয়েছে, এই ত্রিভুজটাতে কি হচ্ছে, এই ত্রিভুজটার কিন্তু এই যে আমাদের এই যে কোনটা, এই যে কোনটা, আমরা কোন ত্রিভুজের কথা চিন্তা করতেছি, এই ত্রিভুজটা, এখানে যে ছোট একটা ত্রিভুজ গঠিত হয়েছে সবুজ রং দিয়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বড় ত্রিভুজটা না এ, হ্যাঁ আমরা চিন্তা করতেছি যে ত্রিভুজ এ পি, সরি এখানে এ পি, যে কিউ একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই ত্রিভুজের সাথে আমরা এই ত্রিভুজের তুলনা করতেছি। খেয়াল করো এখানে তো এ আর ডি সমান। ওকে, তাহলে এই যে এ পি এ পি আর হচ্ছে কি ডি সমান, আমরা তো এটা মেপে অঙ্কন করলাম। তারপর এ কিউ এবং ডি এফ এটাও যে সমান, এটাও তো আমরা মেপে অঙ্কন করলাম, তাই না? তাহলে দেখো এখানে আমাদের দুইটা বাহু সমান হয়েছে, দুইটা বাহু সমান হয়েছে, একটা কোণ সমান হয়েছে, তাহলে এখানে কি আমাদের যে ব্যাপারটা ঘটতেছে কি, এটা একটা সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটা এপি কিউটা এবং হচ্ছে ডিইএফটা কিন্তু একে অপরের সর্বসম ত্রিভুজ, এটা হচ্ছে কি এই ত্রিভুজটা মূলত এই ত্রিভুজের সমান। ওকে, আচ্ছা এখন আমরা এটা একটু বলে দিলাম আর কি, আমাদের প্রমাণের ক্ষেত্রে যে এই বিষয়টা লাগবে। তো এখানে লক্ষ্য করো আমরা যে চিত্রটা অঙ্কন করছি সেই চিত্রটা কিভাবে অঙ্কন করলাম, এটা একটু তুমি যদি খেয়াল করতে না পারো তাহলে আমার এই ভিডিওটা আবার একটু পিছনে গিয়ে রিপিট করে দেখো, তাহলে এই অঙ্কটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই অঙ্কনের উপরে পুরো চিত্রটা প্রমাণটা নির্ভর করবে। কেমন, আচ্ছা এখানে দেখো আমরা মূল প্রমাণে চলে আসছি, এখন এই প্রমাণটা আমরা বোঝার চেষ্টা করি। তো প্রমাণের জন্য অবশ্যই আমাদের এখানে চিত্রটা লাগবে। তোমার যদি পরীক্ষার খাতায় কি হয়, এই যে ধরো তুমি কি করছো, পরীক্ষার খাতায় এরকম পেজ থাকে না, এখানে একটা এখানে একটা এরকম পেজ থাকে না, তো তুমি যদি এই পেজ থেকে শুরু করো তাহলে এখানে চিত্রটা এই পর্যন্ত আসবে, আসার পর এখন এই পেজে যদি তুমি প্রমাণটা শেষ করে ফেলতে পারো তাহলে তোমাকে চিত্র রিপিট করতে হবে না। তুমি যদি সাপোজ প্রমাণটা এই পাশ থেকে এই পাশে চলে আসছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ত্রিভুজটা যে চিত্রটা আছে সেই চিত্রটা আবার অঙ্কন করে দেখাই দিতে হবে, তা নাহলে কিন্তু স্যাররা মার্ক কম দেয়। তোমরা একটু চেষ্টা করবা, যদি পৃষ্ঠা উল্টিয়ে ফেলো সেই ক্ষেত্রে কিন্তু চিত্রটা রিপিট করে অঙ্কন করে দিবা। আচ্ছা এখানে দেখো আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটা কার উপর ভিত্তি করে করতে হবে, অবশ্যই আমাদের যে কি আছে চিত্রটা আছে সেই চিত্রের উপর ডিপেন্ড করে আমাদের প্রমাণটা করতে হবে। তাহলে দেখো প্রমাণের যে প্রথম লাইনটা সেটা আমরা ওই যে বিষয়টা আগে বলে আসলাম সেইখান থেকে শুরু করছি। কিভাবে শুরু করছি, এই যে ত্রিভুজ এপি কিউ এবং ত্রিভুজ ডিএফই বা ডিইএফ যেটাই বলো, ত্রিভুজ এই যে ত্রিভুজ এ পি কিউ এটা আমরা বললাম, তারপর ত্রিভুজ ডিইএফ। ওকে, আচ্ছা দেখো এই ত্রিভুজটা যে সর্বসম, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে সর্বসম প্রমাণ করার জন্য দেখো এপি সমান ডিএফ কিভাবে, সরি এপি সমান ডি কিভাবে, এই যে এপি ডি আমরা মেপে অঙ্কন করলাম। কেমন, আরেকটা হচ্ছে কি এ কিউ সমান ডিএফ, এই এ কিউ সমান হচ্ছে ডিএফ, তাহলে দুইটা বাহু সমান হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে একটা বাহু সমান পাইছি আর একটা বাহু, মানে দুইটা বাহু সমান পাইছি। কেমন, তাহলে এইখানে আমরা এই যে আরেকটা কোণও আমরা সমান পাচ্ছি। কিভাবে কোণ সমান পাচ্ছি,
কারণ এই যে সদৃশকোণী ত্রিভুজ, এই কোণটা তো কোনো চেঞ্জ হয় না, তাই না? তাহলে এই এ কোণ এবং বি কোণ আমরা সমান পেয়ে গেছি এখানে। ওকে, তাহলে এখানে যে আমরা কি করলাম, দুইটা কোণও সমান পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে কোণ APQ সমান DEF। আমরা একটু দেখি কোণ APQ আমাদের কোণটা, এই যে কোণ APQ হচ্ছে আমাদের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে APQ, ঠিক আছে? APQ এর সাথে আমাদের DEFটা সমান। এই কোণ সমান না? অবশ্যই সমান, কারণ আমাদের ত্রিভুজটা তো সর্বসম আমাদের ওই শর্ত অনুযায়ী। এই যে এখানে যে আমাদের তিনটা শর্ত পাইছি, এই তিনটা শর্ত অনুযায়ী তো আমাদের ত্রিভুজটা সর্বসম। আর ত্রিভুজটা সর্বসম মানে কি, আমাদের এই কোণগুলাও তো সমান হবে, অনুরূপ যে কোণগুলো থাকবে সেই কোণগুলো সমান হবে না? আচ্ছা, তাহলে আমরা এখানে যে দুইটা কোণ পাইলাম, এই দুইটা কোণ সমান পেয়েছি, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এই যে আমাদের হচ্ছে কি APQ এবং হচ্ছে DEF যদি সমান হয়, আর এখানে আমাদের যে DEFটা আছে, এই যে DEFটা এই DEFটা আমাদের সদৃশ কোণ অনুযায়ী কি, এই যে ABC যে বড় ত্রিভুজটা আমাদের আছে, সেই বড় ত্রিভুজের আর এই ছোট ত্রিভুজটা সদৃশ কোণের ত্রিভুজ না? সেই ক্ষেত্রে আমাদের যদি DEF থেকে কিন্তু আমরা এই কোণ এই বড় ত্রিভুজের কোণ হচ্ছে ABC কোণ যেটা আছে সেটা কিন্তু সমান। তাহলে আমরা যদি এইখান থেকে এই লাইন থেকে যদি এইটা পাই যে এই যে APQ কোণ সমান DEF কোণ, সেই ক্ষেত্রে আমরা তো আগে থেকে জানি যে DEF কোণ সমান ABC কোণ, তার মানে আমাদের APQ কোণ আর হচ্ছে DEF কোণ ইজ ইকুয়াল টু ABC কোণ না? এই লাইন আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আমি যদি আবার রিপিট করি যে আমাদের হচ্ছে কি, আমাদের কি এখানে আমরা তো বিষয়টা আগে থেকেই, এইখানে দেখো আমরা তো আগে থেকে খেয়াল করছিলাম যে আমাদের এই যে বিকোণটা, বিকোণ সমান কি ইকোণ, বিকোণ সমান হচ্ছে ইকোণ। এটা কেন? কারণ হচ্ছে আমাদের এখানে যে শর্তটা ছিল, সেই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের ছিল হচ্ছে বিকোণ সমান ইকোণ। এই যে বিকোণ সমান ইকোণ, এ কোণ সমান ডি কোণ, আর সি কোণ সমান এফ কোণ। আমি একটু আবার পিছনের দিকে চলে আসছি। তো এটা কিন্তু আমাদের ছিল শর্তের মধ্যে, ঠিক আছে? তো আমাদের সদৃশকোণী অনুযায়ী যে শর্তটা, সেই শর্ত অনুযায়ী। আর এরপর যে আমরা প্রমাণটাতে আসছিলাম, যে প্রমাণটাতে আমরা এখানে আসছিলাম, এই যে লাইনটাতে এখানে যে আমরা আসছিলাম, এটা কেন হয়েছে? কারণ আমরা এখানে যে ত্রিভুজটা আমাদের নতুন ত্রিভুজ গঠন হয়েছে, এখানে যে ত্রিভুজটা হয়েছে, সেই দুইটা ত্রিভুজকে আমরা সমান দেখাইছি। আর সমান দেখাইলে আমাদের যে এই অনুরূপ কোণগুলা, এই অনুরূপ কোণগুলা কি হবে? সমান হবে। তো এই পি কোণ সমান আমাদের ই কোণ হবে এবং কিউ কোণ সমান আমাদের এফ কোণ হবে, তাই না? তো যখন আমাদের এই কোণগুলা সমান হবে, তখন একটা বিষয় চিন্তা করো, আমাদের যেহেতু এখানে আমরা কি পাচ্ছি, এই যে পি কোণ সমান আমরা পাচ্ছি এখানে আমাদের হচ্ছে ই কোণ। আবার আরেকটা বিষয় কিন্তু আমরা ওই শর্ত অনুযায়ী জানলাম যে এই আমাদের হচ্ছে ই কোণ সমান সমান বি কোণ। এটা তো আমরা শুরুতেই দেখায় আসলাম, পিছনে যে গেলাম সেখানে দেখালাম না যে বি কোণ সমান ই কোণ। তো এই অনুযায়ী আমরা এখানে বলতে পারি এটা যে এখানে বি কোণ, তাহলে পি কোণ এবং ই কোণ এবং বি কোণ তিনটাই পরস্পরের সমান। এই জন্যই আমাদের হচ্ছে এই লাইন থেকে এই লাইনটা আসছে। বি কোণ মানে আমাদের হচ্ছে, আমরা সংক্ষেপে লিখছি বি কোণ, সেটাকে আমরা একদম ফুলি লিখতেছি হচ্ছে ABC কোণ। তার মানে কি, এই যে বিপি ছোট আমরা সংক্ষেপ কিভাবে করি, যে ABC কোণ যদি হয় তাহলে মাঝখানে যে অক্ষরটা সেটাই হচ্ছে তার কোণ। আমরা যদি BAC কোণ হয় তাহলে মাঝখানে যে অক্ষরটা সেটা হচ্ছে তার কোণ, এ কোণ। এভাবে কিন্তু আমাদের হয়, এই জিনিসগুলো আমরা বুঝে থাকি। আচ্ছা, তারপর পরবর্তীতে যে ব্যাপারটা লিখছে সেটা হচ্ছে কি অনুযায়ী, এই যে আমাদের যে কিউ কোণ সমান এফ কোণ, আবার আমাদের এফ কোণ সমান হচ্ছে সি কোণ। এই অনুযায়ী আমাদের হচ্ছে কি AQP কোণ, DFE কোণ, আর হচ্ছে আমাদের ACB কোণ। এই তিনটা কোণ পরস্পরের সমান। ওকে, এখন আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। এখন আমাদের এই যে PQ যে রেখাংশটা আছে এবং BC যে রেখাংশটা আছে, এই যে আমাদের কি কোন কোন রেখাংশ PQ এবং BC, PQ এবং যে BC, এটা আমরা একটু এখান থেকে চিহ্নিত করি। দেখো এই যে হচ্ছে আমাদের PQ এর কথা বলছে, এবং এই যে আমাদের কি আছে BC আছে, PQ এবং কি BC। দেখো এই যে PQ এবং BC রেখাংশ AB বাহু ও AC রেখা ছেদ করার অনুরূপ কোণসমূহ সমান হয়েছে। অর্থাৎ এই যে আমাদের কোণগুলো আছে এটা কেন সমান হয়েছে, এই শর্তটা এখানে বলে দিছে যে আমাদের যেহেতু এই যে PQ যে রেখাটা, PQ যে রেখাংশটা, এটা আমাদের কি করছে BC রেখাংশ, এই যে BC রেখাংশটা, ঠিক
ঠিক আছে, এখানে দেখো পি কিউ রেখাংশ এবং বিসি রেখাংশটা এটা কিন্তু দুইটা কিন্তু সমান্তরালেও আছে, এটা কিন্তু আমাদের সমান্তরালেও আছে। এবং সাথে আমাদের কি বলছে যে বাহু এই যে রেখাংশটা এই যে পি কিউ এবং বিসি যে রেখাংশটা এটা আমাদের কি এ বি বাহু ও এসি রেখা ছেদ করার অনুরূপ। ছেদ করার অনুরূপ বলতে আমাদের কি এই যে এখান থেকে দেখো এসি যে রেখাটা আছে এবং এ বি বাহু এবং এসি রেখা, তাহলে দেখো এই যে এ বি বাহু, হ্যাঁ এ বি বাহু এবং এই যে এসি রেখাটা এই দুটাকে ছেদ করা অনুরূপ কিভাবে, কারণ আমাদের হচ্ছে কি এই যে পি এবং কিউ এই দুইটা বিন্দুতে ছেদ করে ফেলছে, এইরকম একটা অনুরূপ ব্যাপার না, এই ব্যাপারের জন্য মূলত আমাদের ওই কোণগুলা সমান হয়েছে, এটা একটা ব্যাপার। তারপরে এখান থেকে আমাদের যেহেতু ত্রিভুজটা সর্বসম হয়েছে প্লাস এখানে আমাদের হচ্ছে যে এই যে বাহুগুলা সমান হয়েছে এর জন্য আমাদের কোণগুলা সমান হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে আসলে আমাদের এই কোণগুলা কেন কিভাবে সমান হয়েছে। ওকে, আর তারপর তোমরা এই লাইনটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দিবা বা এখানে অর্থাৎ দিয়ে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিবা, কেমন? আচ্ছা, পরবর্তী লাইনটাতে আসো। সুতরাং পি কিউ সমান্তরাল বিসি, সুতরাং পি কিউ সমান্তরাল বিসি। আমরা এখানে দেখো এই যে সমান্তরাল যে ব্যাপারটা আসছে, আমরা মাত্র যে বিষয়টা বললাম যে এখানে হচ্ছে আমাদের কি এই যে পি কিউ, হ্যাঁ পি কিউ যে রেখাটা, ওকে পি কিউ যে রেখাটা এই যে বিসি রেখাটা এই দুইটা কি এই দুইটা কিন্তু সরাসরি গিয়ে কি করতেছে এই এ বি এবং এসি দুইটা বাহুকেই ছেদ করতেছে, দুইটা বাহুকে ছেদ করতেছে। আমাদের এই পি কিউ বাহুটা পি এবং কিউ বিন্দুতে ছেদ করতেছে, আর এই বিসি বাহুটা বি এবং সি বিন্দুতে গিয়ে মূলত ছেদ করতেছে। তাহলে দেখো সরাসরি যখন দুইটা রেখাংশ যখন সরাসরি গিয়ে পরস্পর দুইটা রেখাংশকে ছেদ করার অনুরূপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা যে আমাদের রেখা আছে পি কিউ এবং এখানে হচ্ছে কি পি কিউ আর হচ্ছে বিসি, সেই ক্ষেত্রে যেহেতু এরা দুইটা রেখাংশ এবং দুইটা রেখাংশই অপর দুইটা রেখাকে কি করতেছে সরাসরি আমাদের গিয়ে ছেদ করতেছে, এই জন্য আমরা বলতে পারি যে পি কিউ এবং যে বিসিটা আছে এটা একে অপরের সমান্তরাল। সমান্তরাল মানে এই যে এদের মধ্যবর্তী যে দূরত্বটা সবখানেই সমান, ঠিক আছে, এখান থেকে এখানে সব জায়গায় হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা সমান আর কি। ওকে, আচ্ছা, তো এখন আসা হচ্ছে আমাদের যে পি কিউ এখন আসা হচ্ছে আমরা এই যে সমান্তরাল দুইটা বাহু পাইলাম, পি কিউ এবং বিসি যে সমান্তরাল পাইলাম, আমরা একটু মুছে দিই। তো এখান থেকে দেখো এই যে পি কিউ, হ্যাঁ পি কিউ এবং হচ্ছে কি বিসিটাকে যে আমরা সমান্তরাল পাইলাম, এটা দিয়ে আমরা কত দূর যেতে পারি, এটা দিয়ে আমরা কি কি লিখতে পারি। দেখো এই পি কিউ সমান্তরাল বিসি দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই যে এ বি এবং এপি, এ বি এবং এপি বলতে এই যে এ বি, এই যে এ বিটা আমাদের দেখতেছো না, এ বি বলতে আমাদের পুরো বাহুটা ডিভাইডেড বাই এপি। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে কি আমাদের যে এ বি বাহুটা আছে, ঠিক আছে, এখানে আমাদের কি আছে এ বি বাহুটা যে আছে, এই এ বি বাহুটাকে যদি আমরা এপি দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, মূলত আমরা বুঝাইতে চাচ্ছি যে এই এ বি বাহুটার উপরেই তো আমাদের এপি বাহুটা অবস্থিত, তাই না? তাহলে এই এ বির যে আমাদের সম্পূর্ণ দূরত্বটা, সেই দূরত্ব থেকে আমরা এই এপি দূরত্বটাকে আমরা কি করতেছি ভাগ করতেছি, মানে অনুপাত বের করতেছি, অর্থাৎ এ বি অনুপাত হচ্ছে আমাদের কি এপি। তাহলে এই জিনিসটা কার সমান হবে, এসি অনুপাত এ কিউ এর সমান হবে, এসি অনুপাত এ কিউ এর সমান হবে। কেন সমান হবে, খেয়াল করো এখানে আমাদের যে অনুরূপ কোণ ছিল, হ্যাঁ অনুরূপ কোণগুলা এখানে আমাদের অনুরূপ বাহুগুলা, অর্থাৎ এখানে যে এই যে ছোট ত্রিভুজটা, ঠিক আছে, এই ছোট ত্রিভুজটা এবং এই যে ছোট ত্রিভুজটা এই দুইটাকে কিন্তু আমরা সর্বসম প্রমাণ করছি। এবং এই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা কি পাইছিলাম, এই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা এপি আর ডি কে সমান পাইছিলাম, এপি এখানে হচ্ছে আমাদের এপি এবং এই যে ডি কে সমান পাইছিলাম এবং এ কিউ আর ডি এফ কে সমান পাইছিলাম, তাই না? তাহলে এখান থেকে এই জিনিসটাকে সমান পাইছিলাম, এখান থেকে এই জিনিসটাকে সমান পাইছিলাম। এখন খেয়াল করো আমরা এখান থেকে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে অঙ্কন করার পর আমাদের যে এই যে পি কিউ যে একটা রেখা পাইছিলাম, সেই পি কিউ রেখাটা আবার এই বিসি রেখার সমান্তরালে অবস্থিত। তো সমান্তরালে যখন অবস্থিত হয়েছে তখন আমাদের কি দাঁড়াইছে, তখন আমাদের দাঁড়াইছে যে হচ্ছে আমাদের এখান থেকে যে এ বি যে সম্পূর্ণ আমাদের কি আছে বাহুটা আছে এবং এসি যে সম্পূর্ণ বাহুটা আছে, এর উপর এই দুইটা বাহুর উপর আবার এ পি এবং এ কিউ হচ্ছে অবস্থিত। এখন আমাদের হচ্ছে এই এ বি এর অনুপাতটা এবং এ বি এবং এপি এর যে অনুপাতটা, সেই ক্ষেত্রে গিয়ে অর্থাৎ যেহেতু সমান্তরাল হওয়ার কারণে জিনিসটা হচ্ছে যে এ বি এর অনুপাত, এ বি এবং এপি এর অনুপাত এবং এসি
ও এ কিউ এর অনুপাত হচ্ছে পরস্পর সমান হবে। ঠিক আছে, এই জন্যই আমাদের এই জিনিসটা আসছে। তো কেন সমান হয়েছে? কারণ আমাদের পি কিউ, এই যে পি কিউটা এবং বিসিটা হচ্ছে একে অপরে সমান্তরাল। ঠিক আছে, এই জন্য আমাদের প্রথম যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে এ বি অনুপাত এপি, অর্থাৎ আমাদের এ বি ডিভাইডেড বাই এপি ইজ ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই এ কিউ। ওকে, তো এইটাকে এই অংশটুকুকেই আমরা আবার কি লিখতে পারি, যেহেতু আমাদের এই এপি সমান কি, যেহেতু আমাদের এপি সমান ডি, সেই ক্ষেত্রে আমরা এই এপির জায়গায় শুধু ডিটা লিখে দিছি, এবং যেহেতু আমাদের এ কিউ সমান ডিএফ, এই জন্য আমরা এ কিউ এর জায়গায় ডিএফটা লিখে দিছি। যেহেতু আমাদের এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের সম্পর্ক দেখাইতে হবে, অর্থাৎ এই ভাগগুলো লাগবে, এই জন্য আমরা এই জিনিসটা চেঞ্জ করে নিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছি প্রমাণের, আমাদের প্রমাণে অনেকটা কাছাকাছি চলে আসছে, কারণ এ বি বাই ডি হয়ে গেছে, এসি বাই ডিএফ হয়ে গেছে, এখন আমাদের আরেকটা বাকি আছে, তো ওইটাতে আমরা এখন যাব। আচ্ছা, খেয়াল করো, আমরা হচ্ছে পরবর্তী স্টেপে ওই জায়গাটাতে যাব। এখানে দেখো, একইভাবে বিএ ও বিসি বাহু থেকে যথাক্রমে ইডি রেখাংশ কেটে নিয়ে, হ্যাঁ, দেখানো যায় যে এখানে কি বলছে, আমাদের যে লাইনটা আছে, যে জিনিসটা দিয়ে আমরা আগাচ্ছি সেটা দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, এখানে বি এর কথা বলছে, বি এ বা এ বি যেটাই তুমি বলো, সমস্যা নাই, আমরা একটু মুছে দিই যেহেতু আমরা বারবার অঙ্কন করতেছি। তো এখানে বলতেছে বি এ বা এ বি, দেখো এই যে এ বি, এটার কথা বলতেছে আমাদের। তাহলে এই যে বাহুটা, এই বাহু এবং বিসি বাহু, এই যে আমাদের মূলত এখান থেকে এখান পর্যন্ত দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই যে আমাদের বাহুটা, এই বাহুর মধ্যে যে আমাদের ইডি রেখাংশ, এটা যদি আমরা কেটে নিই, ইডি রেখাংশ বলতে আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে কি, এই যে ইডিটা, ইডি বা ইডি যেটা বলে এখান থেকে এখানে। ঠিক আছে, এই যে এইটুকু যদি আমরা কেটে নিই, এটা এই রেখাংশটুকু আমরা কেটে নিয়ে আমরা বলতে পারি কি, এটা আমরা কেটে নিয়ে বলতে পারি যে বি এ ডিভাইডেড বাই ইডি, এই বি এ অনুপাত ইডি, বি এ অনুপাত ইডি সমান সমান বিসি অনুপাত কি ইএফ, বিসি অনুপাত, এই যে বিসি অনুপাত কি ইএফ, বলতে পারি না? তাহলে এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই ইডি এখান থেকে হচ্ছে আমরা এই এ বি আর হচ্ছে বিসি যেটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে হচ্ছে এ বি এবং হচ্ছে বিসি বানাই দিলাম। অর্থাৎ এখানে দেখো, এই যে বি এ আর হচ্ছে কি বিসি ছিল না, হ্যাঁ, বিসি বা সিবি যেটা ছিল আমাদের এইভাবে যে উল্টাপাল্টাটা ছিল, সেটাকে আমরা সোজা করে ফেললাম, যে এ বি বানাই দিলাম আর এটাকে আমরা বিসি বানাই দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ডি বানাই দিলাম, এখান থেকে আমরা হচ্ছে কি ইএফ নিয়ে নিলাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি হলো, এইখান থেকে আমাদের সুতরাং বলতে পারি যে আমাদের যে এ বি, এখানে কি, এখানে আমরা কি পাইছিলাম, এ বি ডিভাইডেড বাই ডি এস ডিভাইডেড বাই ডিএফ, আবার এখান থেকে এ বি ডি ইজ ইকুয়াল টু বিসি ইএফ। তার মানে এই যে অংশটুকু এই অংশের সমান, এই যে এখানে যেহেতু এটা তো সেম জিনিস না, তাহলে যেহেতু এটা এটার সমান, তার মানে এটা এটার সমান, তাহলে এই দুইটা হচ্ছে কি সমান। তারপর আবার এইটা যদি আমাদের এই অংশের সমান হয়, তার মানে কি তিনটা একের উপরের সমান, সেক্ষেত্রে সুতরাং এ বি ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই ডিএফ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ইএফ। এটাই কিন্তু আমাদের ছিল হচ্ছে প্রমাণটা, অর্থাৎ আমাদের যে এই যে উপপাদ্যটা দেখলাম আমরা, এই উপপাদ্যের যে প্রমাণটা ছিল, সেই প্রমাণটা কিন্তু আমরা করে ফেলছি। কেমন? আচ্ছা, তাহলে এটাকে কি আমরা একটু আবার রিভিশন করব। দেখো, প্রথমত আমরা দেখি ওই দুইটা ত্রিভুজ থেকে তুলনা করছি, অর্থাৎ এখানে যে অঙ্কনটা করছিলাম সেই অঙ্কন থেকে আমাদের যে আরেকটা ত্রিভুজ ছিল, ছোট ত্রিভুজটা, সেটা দিয়ে আমরা তুলনা করছি। তুলনা করে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাইছি। এখানে হচ্ছে আমাদের কি এপি এবং ডি সমান ছিল, এ কিউ এবং ডিএফ সমান ছিল, এখানে এ কোণ এবং ডি কোণ সমান ছিল, তার মানে কোণ দুইটা সর্বসম। ওকে, তাহলে আমরা এখান থেকে অতএব যেহেতু সর্বসম কোণ, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, এই যে পি কোণ সমান ই কোণ, কিউ কোণ সমান হচ্ছে এফ কোণ, হ্যাঁ, কিউ কোণ সমান এফ কোণ। আবার আমরা পাইছিলাম যে আমাদের এখান থেকে যে এই ই কোণটা ছিল সেটা আবার বি কোণের সমান, তার মানে আমাদের হচ্ছে এই যে পি কোণ, ই কোণ এবং বি কোণ তিনটা পরস্পরের সমান। ওকে, সেম ভাবে আমাদের এই কিউ কোণ সমান হচ্ছে আমরা কি পাইছিলাম, এফ কোণ, তার মানে আমাদের এই যে কিউ কোণ এফ কোণ, আবার আমরা যে আমাদের শর্তটা ছিল সদৃশ কোণ হিসেবে, সেই ক্ষেত্রে আমাদের এফ কোণ সমান ছিল আবার সি কোণ, তার মানে পরস্পরের সমান। ওকে, এখন আমাদের এই যে পি কিউ এবং হচ্ছে বিসি যে রেখাটা আছে, এটা হচ্ছে সমান্তরাল। কেন সমান্তরাল সেটা কিন্তু আমি বলে দিছি। ওকে, তাহলে সমান্তরাল হওয়ার কারণে আমাদের হচ্ছে এই যে এবি বাহুটা, এই যে এবি বাহুটা অনুপাত আমাদের হচ্ছে কি এপি বাহু, অর্থাৎ এবি ডিভাইডেড বাই এপি ইজ ইকুয়াল টু কি হবে, এ সি ডিভাইডেড বাই এ কিউ। ওকে, এদের যে অনুপাতটা হবে সেটা কিন্তু সমান হবে।
কেমন সমান কেন হবে? কারণ এই যে মাঝখানে দূরত্বটা অর্থাৎ এই যে বিপি কিউসি বা সিকিউ এটা সমান হবে, কারণ যেহেতু এরা একে অপরের সমান্তরাল লিখে এদের যে মধ্যবর্তী দূরত্বটা আছে সেই দূরত্বটা সমান। অর্থাৎ এখন যদি আমরা কি করি, এই যে এবি থেকে যদি এপিটা বাদ দিই তাহলে যে অংশটুকু থাকে সেই অংশটা কিন্তু আবার এ সি থেকে এ কিউ বাদ দিলেও সেই অংশটাই থাকবে, সেম অংশ থাকবে। এই জন্য কিন্তু আমরা মূলত পাইছিলাম যে আমাদের এই অনুপাতগুলো সমান। আমরা এখান থেকে এই এপিটাকে ডি লিখতে পারি, এ কিউটাকে ডিএফ লিখতে পারি, কারণ এখানে আমরা এই জিনিসটা পাইছিলাম। কেমন? তারপর স্বাভাবিকভাবে আমরা আবার চিন্তা করলাম হচ্ছে বিএ থেকে, ঠিক আছে, এই যে বিএ থেকে আমরা এইভাবে চিন্তা করছি, আবার বিসি থেকে আমরা চিন্তা করছি, বিসি থেকে চিন্তা করছি। কি চিন্তা করছি? যে এই ইডি রেখাংশটা আমরা কেটে নিছি। ইডি রেখাংশ বলতে আমাদের এই যে ইডি রেখাংশটা অর্থাৎ এটার ইডি কোণটা, এক্ষেত্রে আমাদের এই ইডিটা চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে কেটে নিয়ে আমরা কি দেখাইছিলাম? সেই ক্ষেত্রে আমরা কেটে নিয়ে দেখাইছিলাম যে আমাদের বিএ সমান ইডি পাইছিলাম, আমরা বিসি ডিভাইডেড বাই হচ্ছে ইএফ পাইছিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এখান থেকে যে উল্টা করে লিখছিলাম সেটাকে এখান থেকে সোজা করে দিছি, সেটাকে জাস্ট সোজা করে দিছি, সোজা করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে প্রমাণটা পেয়ে গেছি। এটা ছিল হচ্ছে আমাদের আজকের 1 নম্বর যে উপপাদ্যটা, সেটা প্রমাণ। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে 2 নম্বর উপপাদ্যটা দেখবো। তো প্রথম উপপাদ্যটা এটা আমাদের হচ্ছে কাছে একটু কঠিন মনে হতে পারে, কারণ অনেক প্রমাণ কিন্তু ছোট, একটু বোঝানোর বিষয় ছিল, যেগুলো আমি বুঝাই দিছি। তোমরা আশা করি যেটুকু বুঝাইছি আমি সেইটুকু মনে রাখতে পারলে এটা কিন্তু খুব সহজেই তোমরা সমাধান করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার যে উপপাদ্যটা আছে সেটা আমরা দেখি। এখান থেকে খেয়াল করো, আমাদের হচ্ছে 2 নাম্বার উপপাদ্যটা যেটা বলছে যে একটা ত্রিভুজের কথা বলছে এবং একটা ত্রিভুজের দুটা মধ্যমার কথা বলছে, এডি এবং বি মধ্যমা। তাহলে আমরা এই আমাদের যে প্রশ্নটা ডাকটা দেওয়া আছে সেই ডাক অনুযায়ী আমরা একটু কল্পনা করি আমাদের ত্রিভুজটা কেমন হতে পারে। তো একটা ত্রিভুজের নাম দিছি কি এবিসি, তাহলে আমরা একটা এবিসি ত্রিভুজ চিন্তা করতেছি, এ বি সি। এই যে এবিসি একটা ত্রিভুজ আমরা চিন্তা করছি। তাহলে এই এবিসি ত্রিভুজে কি বলছে? আবার এডি এবং বি মধ্যমা আছে। এডি এবং বি মধ্যমা। মধ্যমা বলতে আমাদের হচ্ছে কি, এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এ কোণ, আর এইটা হচ্ছে আমাদের বি কোণ, বা এটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, যাই বলো। তো আমরা এটাকে এ বিন্দু এবং বি বিন্দু বলতেছি। বলছে যে এডি এবং বি মধ্যমা, তার মানে এই এ থেকে এবং এই বি থেকে মূলত আমাদের দুইটা মধ্যমা আছে। তো মধ্যমা বলতে সরাসরি আমরা যে বিন্দুর কথা বলছি, যে বিন্দুটা আমাদের এখানে ডাকে আছে এবং আমাদের চিত্রে আছে, সেটা থেকে সরাসরি আমরা একদম বিপরীত পাশে একটা লম্ব অঙ্কন করে দিব। বিপরীত যে বাহুটা থাকবে সেই বাহুতে একটা লম্ব অঙ্কন করে দিব। তাহলে যে আমাদের ওই লম্বের জন্য একটা যে বিন্দু হবে সেই বিন্দুটা দিয়ে আমাদের মূলত একটা কি হবে, মধ্যমা ক্রিয়েট হবে। সেই কথাটাই আমরা অঙ্কন করব, যে এই যে এই বিন্দু থেকে আমরা সরাসরি বিপরীত পাশে আমাদের কি বাহু আছে, বি সি বাহু আছে, বি সি বাহুতে একটা লম্ব টেনে দিব। আমরা লম্ব অঙ্কন করার বিষয়টা কি আশা করি সবাই জানি, ঠিক আছে। লম্ব অঙ্কন করার বিষয়টা এখানে আমি আসলে দেখাচ্ছি না, ক্লাসে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেখানে দেখানো আছে, আর তোমাদের যে স্কুল বা প্রতিষ্ঠান আছে সেখানে দেখানো কথা, অর্থাৎ পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে অঙ্কন করতে হয় আর কি। আচ্ছা, তো এখান থেকে দেখো আমরা এই যে এ থেকে ডি পর্যন্ত একটা লম্ব টেনে দিছি, তাহলে এই এডিটা হয়ে গেছে আমাদের একটা মধ্যমা। আর একটা মধ্যমা আমাদের কি, বি থেকে বি এর বিপরীত পাশে কি আছে আমাদের, এসি বাহু আছে। তাহলে এখান থেকে এসি বাহুতে আমাদের চলে আসবে একটা কি, মধ্যমা। তার মানে এখানে এডি আর এটা হচ্ছে আমাদের কি, বিই, ঠিক আছে। তাহলে দুইটা মধ্যমা আমরা পেয়ে গেছি, এডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা। চিত্রটা কিন্তু আমাদের কল্পনায় চলে আসছে। এখন বলছে এই যে আমাদের দুইটা মধ্যমা আমরা অঙ্কন করছি, এই দুইটা মধ্যমা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে, এই যে দুইটা মধ্যমা এক অপরকে যে বিন্দুতে মিলিত হয়েছে, ছেদ করছে, সেই বিন্দুটার নাম হচ্ছে জি। ওকে, তাহলে জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখাখণ্ড এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এখানে কি বলছে, এটা কিন্তু আমরা এখন অঙ্কন করি নাই। তো এখানে যে লাইনটা বলছে যে জি বিন্দুর মধ্য দিয়ে আমাদের কি করছে, জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখাদণ্ড কি, এসি কে, এই যে এসি কে এফ বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ জি বিন্দু থেকে আরেকটা কি বের হবে, আরেকটা মধ্যমা বের হবে। জি বিন্দু থেকে এই যে আমাদের এইখানে দেখো, এই যে জি বিন্দু থেকে আমাদের একটা মধ্যমা যাবে, যে মধ্যমাটা কি হবে, এই এসি বাহুটাকে কি করবে, এসি বাহুটাকে এফ বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি একটা ডাক। তো
তো এই ডাক অনুযায়ী আমাদের যে বিশেষ নির্বাচনটা আসবে সেটা একটু খেয়াল করো। তো এখানে বিশেষ নির্বাচনের মধ্যে আমাদের মূলত অঙ্কনটা দেওয়া আছে। তো তোমরা চাইলে অঙ্কনের যে পার্টটুকু সেটা আলাদাভাবে অঙ্কনের পার্টে লিখতে পারো, অথবা বিশেষ নির্বাচনের মধ্যে লিখলেও হবে। তোমরা বিশেষ নির্বাচনের পর সরাসরি প্রমাণ শুরু করে দিবা অঙ্কনটা শেষ করে, কেমন? আচ্ছা দেখো, এখানে মনে করি এবিসি ত্রিভুজের এডি ও বি হচ্ছে মধ্যমাগুলো পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। ডি এবং ই যোগ করি। তো ডি এবং ই বলতে আমাদের এখানে এই যে ডিটা আছে, এই যে ডি, এই ডি এবং এই যে ই, এই দুটাকে যোগ করতে বলছে চিত্রের অঙ্কনের ক্ষেত্রে। তো এটাকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। তারপর যোগ করি এবং জি বিন্দু, হ্যাঁ, তো আমরা এটার একটা অ্যানিমেশন রাখছিলাম, সেই অ্যানিমেশনটা দেখি যে আমরা এখান থেকে এই ডি এবং ইটাকে যোগ করে দিলাম, ডি এবং ই কে যোগ করে দিলাম। তারপর জি বিন্দু দিয়ে জি এফ সমান্তরাল ডি আঁকে। এই যে জি বিন্দুটা আছে, ঠিক আছে, এই জি বিন্দুটা আমাদের কি করতে হবে, এই আমাদের কার সমান্তরাল রাখতে হবে, ডি এর সমান্তরাল। অর্থাৎ এই যে এখানে ডিটা আমরা অঙ্কন করে নিলাম, যোগ করে নিলাম, এইটা সমান্তরাল করে আমাদের একটা মধ্যমা অঙ্কন করতে হবে। অর্থাৎ সেটা সেই জন্য আমাদের কি হবে, এই যে এইখান থেকে, সরি আমাদের বড় হয়ে গেছে, এই যে এইখান থেকে এইখান থেকে, আচ্ছা আমরা যদি দেখাই সমান্তরাল বলতে আমরা যে এই যে রেখাটা অঙ্কন করলাম জিএফ রেখাটা, সেই রেখাটা কি ডি এর সমান্তরাল বলতে এদের যে মধ্যবর্তী দূরত্বটা, সেই দূরত্বটাকে সমান। অর্থাৎ এই এফ থেকে ই বিন্দু পর্যন্ত, জি থেকে ডি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা কিন্তু সমান। অর্থাৎ জি ডি সমান ইএফ বা এফ ই, ঠিক আছে, সমান্তরাল। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে চিত্রটা অঙ্কন করা হয়ে গেছে। তো আমাদের প্রশ্নটা কেমন হবে, অ্যান্সারটা কিভাবে হবে? অ্যান্সারটা হবে প্রথমত আমাদের হচ্ছে বিশেষ নির্বাচনটা যা আছে তা লিখবো, লেখার পর এই চিত্রটা অঙ্কন করব, তারপর আমরা প্রমাণ শুরু করব। তাহলে প্রমাণ করতে হবে কিভাবে, আমি যেভাবে বলছি যে যদি পেজ উল্টায় ফেলো সেক্ষেত্রে কিন্তু চিত্রটা রিপিট করে দিতে হবে। তো অবশ্যই চেষ্টা করবা যাতে তোমরা এই পাশ আর এই পাশ মিলে শেষ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু চিত্র একটা পেজ অঙ্কন করলে হয়ে যায়। আচ্ছা এখানে, আচ্ছা চিত্রটা আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এই চিত্র থেকে আমরা এখন প্রমাণে চলে আসবো। তো প্রমাণটা করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে এখানে দেখায় দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেখো এই যে এখানে একটা ত্রিভুজ উল্লেখ আছে যে ত্রিভুজ এডিই, বলতে ত্রিভুজ এ ডি এর কথা বলছে। তো এখানে আমাদের এই বিষয়গুলো যেগুলো আসলে আসছে, সেগুলা যে অনুপাতগুলো করছে এখানে, সেটা মূলত দুইটা ত্রিভুজের উপর নির্ভর করে করা হয়েছে। সেটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ত্রিভুজ এ জি এফ, এ ডি ই এবং এ জি এফ, এই দুইটার উপর ভিত্তি করে আমাদের মূলত এখানে বিষয়গুলো দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিব হচ্ছে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ এ জি এফ, ত্রিভুজ এ জি এফ, এ জি এফ, এই যে জি এফ বাহুটা ডি ইর সমান্তরাল, ডি ইর সমান্তরাল, এটা তো আমরা অঙ্কনের সময় বলছি যে এই দুইটা বাহু কি একে অপরের সমান্তরাল। তাহলে এই সমান্তরাল যদি হয়, এই একটা ত্রিভুজ এবং এই আরেকটা ত্রিভুজ, এই ত্রিভুজের হচ্ছে কি আমাদের এখান থেকে যে জিই এফ বাহুটা এবং ডিই বাহুটা যদি সমান্তরাল হয়, তাহলে আমরা তো জানি আমাদের কি হবে, এই যে এইটুকু, হ্যাঁ এজি, হ্যাঁ এইখান থেকে আমাদের যে এজি এবং এখান থেকে যে জিডিটা আছে, এই যে এজি এর উপর আমাদের কি মূলত হচ্ছে কি, এই এজি এর উপর আমাদের কি অংশ, যে পুরো ইয়েটা আমাদের এখান থেকে এই যে তাহলে এখানে দুইটা ত্রিভুজ আছে, এখানে হচ্ছে আমাদের এই একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এই বড় একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটার মধ্যে কি হচ্ছে, এখানে আমাদের দেখো এই যে জি এফ বাহুটা এবং ডি যে বাহুটা আছে, এই দুইটা একে অপরের সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ আমরা যখন ওই যে বিশেষ নির্বাচনে যখন আমরা কি করলাম, অঙ্কনটা করলাম, তখনই কিন্তু আমরা এটাকে সমান্তরাল ধরে অঙ্কনটা করেছিলাম। তাহলে এই জন্য আমরা জানি যে দুইটা বাহু একে অপরের সমান্তরাল। যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে দেখো এখানে বলছে যে যেহেতু এই দুইটা বাহু সমান্তরাল, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারছি যে এফ বাই ইএফ। কেন? এই যে এফটা, এই এফ যে বাহুটা আমাদের আছে, এই এফ বাহুটা আমাদের কি এখান থেকে ইএফ, এটা যদি আমরা কি করি, এখান থেকে আমরা অনুপাত দেখাচ্ছি, সাপোজ এএফ এএফ অনুপাত ইএফ। ওকে, তাহলে এএফ অনুপাত ইএফ এবং আমরা আরেকটা অনুপাত দেখাবো, সেটা হচ্ছে এজি বাই জিডি। এজি বলতে আমাদের হচ্ছে এই যে এজি, এটা এজি অনুপাত কি এই যে জিডি, এজি অনুপাত জিডি। তাহলে আমাদের কি দাঁড়ালো, এই অনুপাতটাকে যদি আমরা ভাঙাই, পুরো অনুপাতটাকে যদি ভাঙাই, তাহলে আমাদের এফ ডিভাইডেড বাই কি ইএফ, আর এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে আমাদের কি এজি বাই জিডি।
তাহলে দেখো এখন কিন্তু দুইটা অনুপাত আমরা পাইছি, আমরা এই দুইটা অনুপাতকে কিন্তু সমান দেখাইতে পারি কিভাবে, কারণ এইখানে আমাদের যে এই যে জিএফ এবং ডিই আমাদের কি আছে, দুইটা বাহু আছে, জিএফ এবং যে ডিই বাহুটা আমাদের আছে, এই দুইটা বাহু যে সমান্তরাল, এই সমান্তরাল হওয়ার কারণে আমরা এই দুইটা অনুপাতকে বলতে পারি কি একে অপরের সমান, একে অপরের সমান বলতে পারি। কেন বলতে পারি, কারণ আমরা এর আগেই যে প্রমাণটা দেখেছিলাম তার উপরেই কিন্তু বিষয়টা নির্ভর করে। কিভাবে নির্ভর করে, আমরা কিন্তু এর 1 নম্বর উপপাদ্যটা যখন প্রমাণ দেখলাম তখন কিন্তু আমাদের সেখানে কিন্তু পি কিউ এবং বিসি বাহু সমান্তরাল ছিল বলে কিন্তু আমরা দুটা অনুপাতকে সমান দেখাতে পারছিলাম। সেই জিনিসটাই মূলত আমরা এখানেও দেখাচ্ছি। কিভাবে দেখাচ্ছি, যেমন এই যে আমাদের হচ্ছে কি এই যে আমাদের কি হচ্ছে এখানে দেখো, এই যে এডি হচ্ছে আমাদের পুরো বাহু। হ্যাঁ, তাহলে এই পুরো বাহু থেকে আমরা যদি এখান থেকে এরকম করি যে পুরো বাহু থেকে যদি আমরা এই এজি, পুরো বাহুর উপরেই তো আমাদের এজি এবং জিডিটা অবস্থিত, দুইটা আলাদা আলাদা ভাবে অবস্থিত না। এবং এখানে আমাদের যে পুরো বাহুটা কি, পুরো বাহুটা হচ্ছে এই, এখান থেকে এই যে এই পর্যন্ত পুরো বাহুটা হচ্ছে এই, এবং এই এর উপরে আমাদের এ এফটা অবস্থিত। ঠিক আছে, এ এফটা অবস্থিত। আবার এ এফ থেকে এই এফ ই পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাও কিন্তু আমাদের এই এর উপরেই অবস্থিত। এখন এখানে কিন্তু আমাদের এই জিডিটা এবং হচ্ছে ইএফটা বা এফ ইটা সমান। তাহলে যদি সমান হয় সেই ক্ষেত্রে এদের যে অনুপাতটা হবে, অর্থাৎ এই এজি অনুপাত জিডি আর এফ অনুপাত যে ইএফ বা এফ ই হবে, সেটা কিন্তু একে অপরের সমান হবে। এটা কিন্তু আমাদের মূলত শর্ত বা নিয়মটা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটাই লিখতেছি যে এএফ ডিভাইডেড বাই ইএফ ইজ ইকুয়াল টু এজি বাই জিডি। আমরা আশা করি এখান থেকে যে বিষয়টা পাইছি, এখানে যে সমান দেখাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার। যেহেতু আমরা আগেরটা বুঝছি তাহলে এটা কিন্তু আমাদের বোঝার কথা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে একটা কাজ করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে কিন্তু একটা সমীকরণ মতো পাইলাম যে এই সমীকরণের মধ্যে দুইটা ভগ্নাংশ একে অপরের সমান, এরকম একটা সমীকরণ পাইছি আমরা। তো এই সমীকরণটা দিয়ে মূলত আমরা কি করব, আমাদের বাকি প্রমাণের কাজটুকু করব। দেখো আমাদের কি হচ্ছে এখানে, এই যে এফ, হ্যাঁ, ডিভাইডেড বাই ইএফটা আমাদের আছে, এই দুইটা যে ডান পক্ষ এবং বাম পক্ষ, এই দুই পক্ষে উভয় পক্ষে আমরা কি করব, উভয় পক্ষে আমরা এক যোগ করে দিব। আমরা সরাসরি সমাধান করতে থাকি, আমরা এক যোগ করে দিলাম, এক যোগ করে দিয়ে এখন আমরা এটাকে কি করব, ভগ্নাংশ আকারে যে যোগটা আছে সেই ভগ্নাংশ আকারে যোগ করব। এইটুকুকে যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াবে, এইটুকুকে যোগ করলে আমাদের কি হবে, এই এক এবং এটাকে যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই ইএফটা হবে লসাগু। তাহলে ইএফ এখান থেকে হচ্ছে আমাদের ইএফটা দিয়ে যখন আমরা যে ভগ্নাংশের যুগটা, সেই ভগ্নাংশের যুগের নিয়ম অনুযায়ী যে আমরা যোগ করি, সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমাদের কি থাকতেছে এফ প্লাস, তারপর এখান থেকে হচ্ছে আমাদের এই একের নিচে বর্ণমানে এক আছে, তার মানে আমাদের হচ্ছে এই এক বাদ যাবে আর এখান থেকে ইএফটা নিতে হবে। তাহলে উপরে আবার একই আছে, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে কি ইএফ। এই জিনিসটা হচ্ছে এই এফ প্লাস ইএফ ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখান থেকেও সেম ভাবে হবে জিডি প্লাস জিডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি জিডি। এটা হচ্ছে আমরা কি করছি, এই এক অনুযায়ী আমরা যে যোগটা করছি সেই যোগটা আমরা করলাম। তাহলে যোগের পরে এখান থেকে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে কি, এই এখান থেকে আমরা যোগ করেছি, যোগ করার পরে এখান থেকে যে লাইনটা আসছে, এই যে লাইনটা, এই লাইনটা আমাদের প্রয়োজন নাই, এই লাইনটা আমাদের দরকার নাই। ঠিক আছে, এই লাইনটা আমাদের লাগবে না। এই লাইনটা লাগবে। আচ্ছা, এই যে দেখো আমরা এখান থেকে যোগ করে ফেললাম। এই যোগটা আমরা কেন করছি এখন তুমি বুঝতে পারবে, পরবর্তী লাইনে এসে এই বিষয়টা বুঝতে পারবা। যেমন এই যে এফ প্লাস ইএফ যখন হইলো, এই এফ প্লাস ইএফ মানে কি, এ এফ প্লাস ইএফ মানে কি আমাদের এ ই পুরোটাই না। তো এই জন্য আমরা এই এফ প্লাস ইএফ এর জায়গায় এইটা লিখে দিব। আবার এই এ জি প্লাস জিডি সমান হচ্ছে আমাদের এডি, তখন আমরা পুরো এডিটা লিখে দিব। তার মানে আমাদের কি আসলো, মূলত এই ডিভাইডেড বাই ইএফ আমাদের ইজ ইকুয়াল টু এডি ডিভাইডেড বাই জিডি, এই লাইনটা চলে আসলো। এখন দেখো এই লাইন থেকে আমরা এখানে এই যে কি করতেছি, এখানে সংখ্যা আনতেছি, এটা সংখ্যা আনতেছি। এটা কিভাবে আনতেছি একটু খেয়াল করো, ত্রিভুজের মধ্যমা ছেদবিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এখানে আমাদের যে ত্রিভুজের মধ্যমাতাটা আছে, এই যে মধ্যমাতা, ত্রিভুজের যে মধ্যমাটা আমরা পাইছি এখানে, বলতে যে দুইটা বাহু আমরা একত্রে যে ছেদ করছে জি বিন্দুতে, তো এই জি বিন্দুটা মূলত আমাদের হচ্ছে মধ্যমা। এই মধ্যমাতে মূলত আমাদের কি 2:1 অনুপাতে যেহেতু ছেদ করে এই যে বিভক্ত হয়, এই বিভক্তের উপর ভিত্তি করে আমরা মূলত এখান থেকে এই যে যে এখান থেকে আমাদের
তো এখান থেকে যে অনুপাতটাতে বিভক্ত করে অর্থাৎ 2:1 হচ্ছে 2:1 অনুপাতে মূলত বিভক্ত করে। তো এই বিভক্তির কারণে মূলত আমাদের এখান থেকে এই যে 2:1 বলতে কি, এই যে 2:1 বলতে আমাদের তো এটাই, তাই না? তো এখান থেকে দেখো 2:1 বলতে আমাদের মূলত বোঝাচ্ছে আমাদের এখান থেকে যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে এই যে এখানে আমাদের এই এজি এজি আর হচ্ছে এই যে এডিটা, অর্থাৎ এই যে আমাদের পুরো এডিটার মধ্যে যে মধ্যবিন্দুটা আছে, ঠিক আছে, এই অনুপাতটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে সেটা একটু খেয়াল করো, আমরা এটা বুঝাই দিচ্ছি। এখানে এই যে এজি আমাদের হচ্ছে কি জিডি এর মধ্যে সরি পুরো এডির মধ্যবিন্দুটা হচ্ছে কত জি, তাহলে এই জি বিন্দুর মাধ্যমে আমাদের মূলত কি হয়েছে, এই এডি বাহুটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে না, একটা হচ্ছে এজি আর একটা হচ্ছে জিডি। এই যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, এই দুইটা ভাগের মধ্যে কোনটা কত অংশ পাইছে, অর্থাৎ এই পুরো বাহুটাকে অর্থাৎ এডি বাহুটাকে যদি আমরা তিনটা ভাগ করি, তিনটা অংশে ভাগ করি, হ্যাঁ তিনটা অংশে ভাগ করলে এই অংশের অংশ হচ্ছে 2, এইটার অংশ হচ্ছে 1। এই জন্যই মূলত বলছে যে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে এই এজি হচ্ছে আমাদের 2 এবং হচ্ছে এই জিডিটা আমাদের পাচ্ছে হচ্ছে 1। কেমন, এই কথাটাই বলছে। তাহলে এইখান থেকে এইটার জন্য সেম, এই এবং এফ এর জন্য সেম, এইটুকুর জন্য হচ্ছে 2, এইটুকুর জন্য হচ্ছে 1। তাহলে এই অনুযায়ী আমাদের এই 2 এবং 1 গুলো আসছে। তো এখানে আমরা হচ্ছে 2 লিখে দিলাম, এখান থেকে হচ্ছে ইএফ এর এখানে আমরা 2 লিখে দিলাম। কেমন, মানে এই যে 2 এবং এই ইএফ এর আগে এবং এর আগে কেন 2 আসলো, কারণ এইখান থেকে আমরা যে বিষয়টা জানলাম যে এখান থেকে আমাদের হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করছে। ওকে, আচ্ছা, এইখান থেকে এই বিষয়টা পর আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এইখান থেকে দেখো জিডি এবং জিডি দিয়ে ভাগ করছি। এখানে জিডি আছে, এডির বদলে আমরা 3জিডি লিখছি। কেন এডির বদলে আমরা 3জিডি লিখবো? এখানে যেহেতু আমাদের এখান থেকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো এখান থেকে খেয়াল করো, তো এখান থেকে তো আমরা এই জিনিসটা বুঝতেই পারছি যে এই যে যোগ করলাম, যোগ করার পর এখান থেকে এফ প্লাস যে ইএফ অর্থাৎ এই টুকু যোগ করে আমরা এই লিখতে পারি, আমরা দেখাই দিছি। এজি প্লাস জিডি থেকে আমরা এডি লিখতে পারি, এটাও আমরা দেখাই দিছি। এখন খেয়াল করো আমাদের এইখান থেকে তো আমরা এখানে এই যে পরবর্তী লাইনটাতে এফ বাই ইএফ থেকে আমরা এই উভয় পক্ষে 2 দিয়ে দিছি, 2 কাটাকাটি করলে কিন্তু সেম হয়ে যাবে, এটা নিয়ে কোনো আপত্তি নাই। আপত্তি হলো আমরা এইখান থেকে যে এই এডিটা এবং জিডিটা, এই যে এখানে জিডি আছে তো আমরা জিডি বুঝতে পারলাম, এই যে এডির বদলে আমরা 3জিডি কিভাবে লিখলাম, 3জিডি আমরা কিভাবে লিখছি এইটা আমাদের বুঝতে হবে। আমরা এখান থেকে 2 কেটে দিলে তো সমান হয়ে যাবে, এটা নিয়ে কোনো আপত্তি নাই। আমরা এখানে জিডি আছে ঠিক আছে, এডির বদলে আমরা কিভাবে 3জিডি লিখতে পারি এটা একটু বোঝার চেষ্টা করো। খেয়াল করো আমাদের এইখানে একটা কথা লেখা আছে, কথাটা হচ্ছে এমন যে ত্রিভুজের মধ্যমা ছেদবিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। কি বিভক্ত হয়, কি বলছে, এই যে আমাদের এই যে ত্রিভুজটা এবিসি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যমা কি আমাদের ছিল, এডি একটা মধ্যমা ছিল, বি একটা মধ্যমা ছিল, তাই না? তো এই যে মধ্যমাটা, এই মধ্যমাতে খেয়াল করো আমাদের এইখান থেকে যে এই দুটা বিন্দু, দুটা যে মধ্যমা সেটা একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে জি বিন্দু। এই যে জি বিন্দুটা সেটা হচ্ছে আমাদের মূলত এ বি সি এর মধ্যমার ছেদবিন্দু। এই যে বলছে যে ত্রিভুজের মধ্যমা ছেদবিন্দু, তাহলে এই এবিসি ত্রিভুজের যে মধ্যমা ছেদবিন্দু সেটা হচ্ছে আমাদের জি। এই জি বিন্দুতে ছেদ হওয়ার কারণে আমাদের এডি মধ্যমা কিংবা বিএ মধ্যমা যদি চিন্তা করো সেটা 2টা ভাগে বিভক্ত হয়েছে না। আমরা যদি এডির কথা বলি তাহলে এ জি থেকে জি ডি পর্যন্ত একটা ভাগে বিভক্ত হয়ে 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে না। এই 2টা ভাগে যে বিভক্ত হইলো এর যে মধ্যবর্তী দূরত্বগুলা সেটা 2 এবং 1 অনুপাতে বিভক্ত হয়। মানে এই যে বড় অংশটুকু যেটা থাকবে সেটা হবে 2 আর যে ছোট অংশটা থাকবে সেটা হবে 1। অর্থাৎ এই এডি বাহুটাকে যদি আমরা সমান সমান 3টা ভাগে ভাগ করি তাহলে 2টা ভাগ হবে এডির সমান, এজির সমান, আর একটা ভাগ হবে জিডির সমান। অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে 3টা আমরা যদি জিডি যোগ করি অর্থাৎ জিডি প্লাস জিডি
প্লাস জিডি, অর্থাৎ আমরা যদি তিনটা জিডি যোগ করি তাহলে এই যে 3 1 2 3, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি এডি পেয়ে যাচ্ছি, বি না, এডি। তাহলে 3GD সমান এডি। এই কথার ভিত্তিতে মূলত আমরা 3G এডির জায়গায় 3GD লিখতে পারছি। তাহলে এখানে 3GD/GD চলে আসলো। এখন এই জিডি আমরা কেটে দিতে পারবো, তাই না? তাহলে পরবর্তী লাইনে এসে আমাদের কি দাঁড়াচ্ছে, এই জিডি আমরা যদি এখান থেকে কি করি, এই যে এখান থেকে একটা লাইন স্কিপ করছে আর কি, ছোট করছে আর কি, তাহলে 2/AE ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 2 EF ইজ ইকুয়াল টু, এইখান থেকে জিডি কেটে দিয়ে আমাদের থাকতেছে 3। এখন 3 মানে কি 3/1 এরকম না, এটাকে এখন আর গুণ করলে আমাদের এই লাইনটা হবে। যেমন এই 2A কে আমরা 1 দিয়ে গুণ করলে তাহলে 2AE থাকতেছে, 2A কে 3 দিয়ে গুণ করলে আমাদের 3 × 2AE হচ্ছে, হ্যাঁ সরি এই না EF হচ্ছে, ঠিক আছে। তাহলে EF-টা আসতেছে। এখন দেখো এই যে আমাদের এখান থেকে যে 2A সমান AC, 2A সমান কিভাবে AC দেখো, এই যে এই আমাদের যে এইটা, এই যে এইটুকু এবং এই পুরো এসিটা। আচ্ছা একটা বিষয় খেয়াল করো, আমি যেটা বুঝাই দিচ্ছি সেটা আবার বলি। দেখো এইখান থেকে এইটা তো বুঝতে পারতেছো এটা, তাই না? এখন আমাদের এই যে বি বিন্দু থেকে যে বিপরীত পার্শ্বে আমরা একটা লম্ব অঙ্কন করছি এবং মধ্যমাঙ্কন করছি, এই মধ্যমার কারণে কি হয়েছে, এ সি, এই এ এবং সি বাহুটা কিন্তু সমান দুইটা ভাগে বিভক্ত হয়েছে। সমান দুইটা ভাগে কি কি, এই এস এইতে বিভক্ত হয়েছে আর হচ্ছে সিই বা ইসি তে বিভক্ত হয়েছে। তার মানে কি এই দুইটা এ ই এবং সিই বা ইসি দুইটা কিন্তু একে অপরের সমান, পরস্পরের সমান। এই জন্যই মূলত আমরা 2A বলতে, অর্থাৎ এই যে 2A বলতে আমরা বলতে পারি যে সম্পূর্ণটা একে অপরের সমান, অর্থাৎ এই এসি এর সমান। আমরা যদি দুইটা A কে যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এসি পাবো। এই জন্য আমরা 2A এর বদলে আমরা এসি লিখতে পারছি। হ্যাঁ, তারপর এখান থেকে হচ্ছে 3 দুগুণে 6 6EF, তাহলে এখান থেকে আমাদের 6EF চলে আসছে। আমাদের যেহেতু এখানে টা এসির মধ্যবিন্দু, অর্থাৎ এই যে এটা হচ্ছে এসির মধ্যবিন্দু, এই জন্য মূলত আমরা এই যে এটা থেকে এটা লিখতে পারছিলাম, এই জন্য এটা এখানে একটু থার্ড ব্র্যাকেটে দেখা যাচ্ছে। তাহলে আমাদের প্রমাণটা কি, আমরা কি করতে চাইছিলাম যে AC = 6EF, এটা তো আমরা প্রমাণ করতে চাইছিলাম, তাই না? তাহলে আমরা তো এটা প্রমাণ করে ফেলছি। তাহলে আমাদের কিন্তু এই উপপাদ্যটা কিন্তু সমাধান শেষ হয়ে গেছে। মূলত আমরা কি দেখাচ্ছিলাম, এই যে আমাদের এসি যে বাহুটা আমাদের আছে, সেই এসি বাহুটা হচ্ছে কি, এই পুরো এসি বাহুটা, এই যে পুরো এসি বাহুটা কি, এসি বাহুটা কার সমান, 6টা EF এর সমান। এই যে EF এইটুকু আমাদের এই এসি দূরত্বকে কভার করার জন্য এই EF এর সমান 6 গুণ দূরত্ব লাগবে। এটা মূলত হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে? বা এখান থেকে জিডি এর দূরত্ব লাগবে আর কি, ওই কথাটাই এখান থেকে হচ্ছে আর কি আমাদের। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যে প্রমাণটা আমরা শিখলাম, দুইটা প্রমাণ শিখলাম, সেই দুইটা প্রমাণ থেকে কিন্তু আমরা দুইটাই কমন পেতে পারি, ঠিক আছে? তো আমরা এই উপপাদ্য থেকে তোমাদের টোটাল 5টা উপপাদ্য করানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে 2টা দেখালাম, আগামী ভিডিওতে 2টা বা 3টা আমরা দেখাই দেবো। সেই 3টা উপপাদ্য থেকে কিন্তু তোমরা এই উপপাদ্য অংশ থেকে তোমাদের যে 4টা উপপাদ্য কমন থাকে, সেই 4টা উপপাদ্য, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা 4টা উপপাদ্য আসবে, সেটা কিন্তু এই 4টা উপপাদ্য, 5টা থেকে 4টা উপপাদ্য তোমরা কমন পাবা আমি আশা করি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবে। আর অবশ্যই এই ভিডিওটি তোমার যে বন্ধুরা আছে, ব্যাচমেন্ট আছে, তাদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। আর সাজেশনের যে PDF ফাইলগুলো কালেক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে শুধুমাত্র PDF ফাইল, অ্যান্সার সহ কালেক্ট করতে পারবো 510 টাকা দিয়ে। আর তুমি যদি জুম লাইভ ক্লাস সহ আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে 750 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।